জমকালো আয়োজনে 2025 সালকে স্বাগত জানালো বিশ্ববাসী। দেশীয় বর্ষবরণে আনন্দ উচ্ছ্বাস, রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয়। প্রত্যাশা 2025 সাল যাতে আরো সুন্দর হয়, দেশটা যেন স্বাভাবিকভাবে চলে, যেই চালাক কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই সবার অধিকারগুলো বুঝে পাবে। পরিবর্তিত বাংলাদেশে সবার আগে দরকার মনের সংস্কার। নতুন বছরে সবার প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর শিক্ষা, চিকিৎসা, সেবা নিশ্চিতের তাগিদ। স্বাস্থ্য ব্যবস্থা আরো অনেক ভালো হোক, উন্নত হোক। সামাজিক যত সমস্যা আছে সবকিছু সংস্কার চাই। শুধু এই কথার মধ্যে সীমিত না থাকো, আমরা যেটা এটা আসলে বাস্তবায়ন করতে পারি। আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। রাজনীতি ও রাজনৈতিক দল জনকল্যাণমুখী না হলে কাজে আসবে না কোনো পদ্ধতি, বলছেন বিশ্লেষকরা। আতশবাজির বর্ণিল ছটায় বিশ্বজুড়ে বরণ করা হচ্ছে নতুন বছর। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। প্রতিবেশী অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও ছিল জমকালো আয়োজন। বর্ণিল আয়োজন ছিল চীন, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে শুরু হয় আতশবাজি। 2025 সালকে বরণ করা হয় অকল্যান্ডের স্কাই টাওয়ারের আতশবাজি উৎসব দিয়ে। 3, 2, 1, নিউজিল্যান্ডের পর বর্ষবরণের উৎসব শুরু হয় প্রতিবেশী অস্ট্রেলিয়ায়। 2025 সালকে স্বাগত জানানোর সবচেয়ে জমকালো আয়োজন করা হয় সিডনিতে। চোখ ধাঁধানো আতশবাজিতে মেতে ওঠে সিডনি হারবার। বর্ণিল আলোয় রঙিন হয়ে ওঠে সিডনির আকাশ। ভৌগোলিক দূরত্বে দেরিতে নতুন বছর আসলেও আয়োজনের কমতি নেই অন্যান্য দেশেও। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে 2025 সালকে বরণ করেছে চীনের মানুষ। নতুন বছর বরণে আয়োজন ছিল তাইওয়ানেও। 101 তলা তাইপে টাওয়ারে ছিল আতশবাজির মনোমুগ্ধকর আয়োজন। ঘড়ির কাঁটা 12টা ছুতেই বর্ণিল আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় হংকং। মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশেও জমকালো আয়োজনে স্বাগত জানানো হয় 2025 সালকে। 2024 senesinin son haftaları নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন বিশ্ব নেতারা। ভিডিও বার্তায় সিরিয়াকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তাইওয়ান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2024 সালের শেষ দিকে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। প্রতিবেশী দেশটির সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। নতুন যুগে সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে আমরা প্রয়োজনীয় সব সহায়তা করব। তাইওয়ান প্রণালীর দুই পাশের সবাই আমরা একটি পরিবার। কেউই আমাদের এই বন্ধন ছিন্ন করতে পারবে না। কোনো শক্তি আমাদের একত্রিত হওয়ার পথে বাধা হতে পারবে না। নতুন বছরকে বরণে নানা জমকালো আয়োজন রয়েছে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশেও। ভৌগোলিক কারণে সবার শেষে 2025 সালকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। জমকালো আয়োজনের জন্য এরই মধ্যে প্রস্তুত ঐতিহাসিক টাইমস স্কয়ার। নতুন করে সাজানো হয়েছে ক্রিস্টাল বল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 2025 নানা নাটকীয়তা, চড়াই উতরাই পেরিয়ে এলো নতুন বছর। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বিধিনিষেধ। সেসব উপেক্ষা করেই বর্ষবরণে মেতে ওঠেন নগরবাসী। আতশবাজি পোড়ানোর পাশাপাশি ছিল ফানুস ওড়ানোর উৎসব। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নতুন সালকে স্বাগত জানানোর বিস্তারিত তুলে ধরেছেন রেদওয়ান আহমেদ। ছবি তুলেছেন বিবেক মল্লিক। জমকালো আতশবাজি আর বর্ণিল আলোকছটায় রঙিন ঢাকার আকাশ। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুতেই চোখ ধাঁধানো আয়োজনে বরণ করা হলো নতুন বছর 2025।
মধ্যরাতে আলো ছড়িয়েছে পুরান ঢাকার আকাশেও। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেও নতুন বছর উদযাপনে মেতে ওঠে নগরবাসী। বিভিন্ন এলাকায় বাসার ছাদ থেকে ছোড়া হয় আতশবাজি, উড়ানো হয় ফানুস। প্রথম প্রহর বরণের এই উৎসবে সামিল হওয়া নগরবাসীর কণ্ঠে পুরনো গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। যে সমস্যাগুলো আছে এগুলো ভালোভাবে সমাধান করে দেশের উন্নতি কিভাবে হয় সেটা করতে পারে। প্রত্যাশা 2025 সাল যাতে আরো সুন্দর হয়। 2024 তো অনেক গেল চইলা, অনেক জর্জামাল নিয়ে। আর দেশটা যেন স্বাভাবিকভাবে চলে, যেই চালাক যাতে দেশটা কখনো এসব ঝামেলা বা কোনো মারামারি, কেউ খুনাখুনি না হয়। টিএসসিতেও পরিবার বন্ধুদের নিয়ে জড়ো হন অনেকেই। তবে আতশবাজি বা আলোকসজ্জা পরিহার করে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার কথা জানান তরুণ প্রজন্ম। জুলাই বিপ্লবটা আসলে যেই কারণে আমরা করেছি, তো তারই প্রতিফলনটা দেখতে চাই। আসলে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই সবার অধিকারগুলো বুঝে পাবে। 2025-এ অনেক ভালোভাবে পড়াশোনা করতে চাই এবং দেশের অনেক উন্নতিও করতে চাই। সকল সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়া গণমানুষের কথাগুলো তুলে ধরুক। অর্থনৈতিক সমৃদ্ধি, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট ভূমিকা রাখতে চান এই তরুণরা। অনেকেই বলছেন সরকার আর জনগণের মধ্যে মেলবন্ধন হলেই সম্ভব উন্নয়ন। জনগণের মতের সঙ্গে সরকারের মতের একটা মিল, যার ফলে এটা চমৎকার একটা সমন্বয় হয়েছে। তো এইভাবে যদি প্রত্যেকটা উন্নয়নে সহযোগী হিসেবে জনতাকে সম্পৃক্ত করা যায়, তাহলে নতুন বছর নিশ্চয়ই আমরা খুব ভালো করতে পারবো। একই সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো, একটি সুখী এবং সমৃদ্ধশীল, অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশীল বাংলাদেশকে দেখতে চাই। এদিকে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পরিবর্তিত বাংলাদেশে এত সংস্কারের ভিড়ে সবচেয়ে জরুরি কোনটা? সংকট সংগ্রামের এই পথ চলায় মনের সংস্কারই সবার আগে দরকার। নতুন বছরের প্রত্যাশাটা এমন তো হতেই পারে। শিক্ষা ব্যবস্থাপনা, চিকিৎসা সেবার দুরবস্থা আর দ্রব্যমূল্য নিয়ে যে শঙ্কা, সেটি কাটিয়ে ওঠাও বেশ জরুরি। দেশের নানা শ্রেণী পেশার মানুষের মতামত তুলে ধরেছেন সহকর্মী আহমেদ রেজা, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। অশ্রুজল আর ত্যাগের বিনিময়ে গেল বছরেই ছাত্র জনতার অভ্যুত্থানে মিলল বাংলাদেশ 2.0। বছর শেষে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে দিয়েছে কান্ট্রি অব দ্য ইয়ার তকমা। এত অর্জনে নতুন বছরের গর্জনটা কেমন হবে বাংলাদেশের? সামাজিক যত সমস্যা আছে সবকিছু সংস্কার চাই। সেই সংস্কারের উদ্যোগগুলো ফলপ্রসূ হোক, শুধু এই কথার মধ্যে সীমিত না থাকুক, আমরা যেটা এটা আসলে বাস্তবায়ন করতে পারি। সামনের দিকে যে আমাদের যাত্রা, সেই যাত্রা এদের শুরু করতে পারবে। কথা ছিল নতুন সূর্য উঠলে সব অন্ধকার আলোর জোয়ারে ভেসে যাবে। নতুন স্বপ্ন নিয়ে সূর্য ঠেকিয়ে উঠল, কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোরা, শিক্ষার অব্যবস্থাপনা কিংবা চিকিৎসা ব্যবস্থার অসুস্থতায় উদ্বেগ আছে জনমনে। একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষার যে ধাপটা, সেই পর্যন্ত যাতে সবাই সমান সুযোগ পায়। গরিব দুঃখী পয়সাওয়ালা সবারই জন্য যেন এক সমান হয়, সকল মানুষ নির্ভেজাল খাদ্য পেয়ে থাকে। সবার অংশগ্রহণ ভিত্তিতে একটা যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থা আমার কাম্য। নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তের তকপা লাগানো মস্তিষ্ক বোঝে না কে কোন পথ পেল, কার জন্য কোন গদি। বছরের প্রথম দিনটায় তাই প্রত্যাশা দুবেলা পেট ভরে নিরাপত্তার সাথে পরিবার সহ জীবনযাপন। অধিকার বঞ্চিত মানুষ আছেন, তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা আবার নিশ্চিত করতে হবে। ঢাকার বাইরে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের খুবই অবস্থা খারাপ। স্বাস্থ্য ব্যবস্থা আরো অনেক ভালো হোক, উন্নত হোক। ডাক্তাররা যেন পেশেন্টদের ক্ষেত্রে সহানুভূতিশীল হয়। সাধারণ মানুষের বিশ্বাস, রাজনৈতিক নেতারা ঠিক হলে 90% সমস্যার সমাধান সম্ভব। তাই সকল সংস্কারের আগে করতে হবে তাদের মনের সংস্কার। অরাজকতার সংস্কৃতি বদলে দিলেই মিলবে মুক্তি। আমাদের
মতো একটা দেশ গড়তে পারবো যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে। সচিব বলেন, সরকার বলেন, তাদের কাছে আমরা জবাব চাই এবং সেই জবাব চেয়ে তারা জবাব দিতে বাধ্য, সেই জায়গাটা যাতে নতুনভাবে গড়ে ওঠে। সবাই যেন সমানভাবে তাদের মানবাধিকার, 5টি মৌলিক মানবাধিকার তারা চর্চার সুযোগ পায়। নতুন বছর আমি পড়াশোনা করতে চাই, সাইকেল চাই, কি চাই, বই চাই, দাঁত উঠতে চাই, আর জামা চাই, নতুন জামা চাই। ব্যক্তি হিসেবে যদি আমাদের মনস্তত্ত্ব পরিবর্তন হয়, আমাদের জাতিগত পরিবর্তন হয়, তাহলে আমাদের দেশ পরিবর্তন হবে। মানুষ বিশ্বাস করে আত্মা পরিশুদ্ধ হলেই কুয়াশা কেটে গিয়ে ঝকঝকে রৌদ্রস্নাত দিন শুরু হবে বাংলাদেশ নামক রাষ্ট্রটির। তাই নতুন বছরের শপথ হোক মনের সংস্কারের। 1,47,570 বর্গ কিলোমিটারের এই পুরো দেশটি আমার আপনার সবার। লাল সবুজের সেই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্বটাও আমাদের। তবে সংগ্রাম সংকটে সংস্কারের প্রয়োজন হয় মাঝামাঝি, আর আমরা তাই সংস্কারের কথা বলি, যে সংস্কারটা আসলে মনেরও প্রয়োজন। তবেই না ভালো থাকবেন আপনি, ভালো থাকবে আমাদের প্রিয় দেশটিও। তাই নতুন বছরে আমাদের প্রত্যয় এবং ব্রত হোক মনের সংস্কারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যেন প্রদীপের নিচেই অন্ধকার। বর্ষবরণের অজুহাতে রাজধানীর বিভিন্ন হোটেলে বসে মদের আসর, চলে অশ্লীল কার্যক্রম। সেসব নিয়ন্ত্রণে মাঠে তৎপর ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযোগ পেয়ে রাতভর তারা নানা হোটেলে চালায় অভিযান। আটক হন বেশ কয়েকজন, জব্দ হয় বিপুল পরিমাণ মদ, নেশা জাতীয় দ্রব্য। ক্যামেরা দেখে এভাবেই মুখ লুকানোর চেষ্টা তরুণ তরুণীদের। মূলত রাজধানীর অভিজাত একটি হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানেই দেখা যায় এ দৃশ্য। বর্ষবরণে ভেতরে তখন চলছিল ডিজে পার্টি। 3 থেকে 5,000 টাকার প্যাকেজে অশ্লীল নৃত্য প্রদর্শনীর পাশাপাশি বসেছিল মদের আসর। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হাতে নাতে আটক করা হয় 4 জনকে, জব্দ হয় বিপুল পরিমাণ মদ। বার প্রিমিসেস ছাড়া অন্য জায়গায় সংরক্ষণ করে এটা দালাওভাবে বিক্রি করতেছিল। তো সেখান থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের 92 বোতল বিদেশি মদ, 367 ক্যান বিভিন্ন ব্র্যান্ডের আমরা সিজ করেছি। দফায় দফায় নিষেধাজ্ঞার পরও 31st নাইটে অনেক হোটেলেই চলে অবৈধ কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অপরাধী যেই হোক নেওয়া হবে আইনের আওতায়। ওরা ওখান থেকে আমরা যখন রেড দিই, সাথে সাথে অনেক মানুষ ছিল, তো আমরা ওখানে ঢোকার সাথে সাথে তারা এসকেপ করে চলে গেছে। আপাতত 4 জনকে আটক করেছি, আরও এটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। যদি থাকে অবশ্যই তাদেরকে আমরা তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা নেব। রাজধানীর বেশ কয়েকটি হোটেলে রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জোরে সোরে কথা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে। বলা হচ্ছে ক্ষমতার এককেন্দ্রীকরণ এবং সংসদ ব্যবহার করে জনস্বার্থ বিরোধী আইন প্রণয়নে দেয়ালের মতো কাজ করবে এই পদ্ধতি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ অনেকটা নিশ্চিত হলেও মডেল নিয়ে খোলাসা করেননি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারতের মডেলের বাইরে নতুন কিছু সামনে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, রাজনীতি ও রাজনৈতিক দল জনকল্যাণমূলক না হলে কোনো পদ্ধতিই কাজে আসে না। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সাথে পরিচিত নয় এদেশের মানুষ। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বাড়তে থাকে এই আলোচনা। 2022-এর হিসেব অনুযায়ী বিশ্বের জাতীয় আইনসভার প্রায় 40% দ্বিকক্ষ বিশিষ্ট। মূলত অতিমাত্রায় ক্ষমতার কেন্দ্রীকরণ ও অপব্যবহার ঠেকানোই এর উদ্দেশ্য। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে যৌক্তিক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নজরদারি ও নিয়ন্ত্রণে নিম্নকক্ষের চেকস অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করে উচ্চকক্ষ। অন্যায় করে কিংবা জনস্বার্থ পরিপন্থী কোনো কাজ না করে তারা যাতে আইন প্রণয়ন করতে না পারে সেটা নিশ্চিত করা, এবং সব কিছু নির্ভর করবে আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারি, যদি আমাদের নির্বাচনী ব্যবস্থাটা আমাদের পরিচালিত হয় এবং এর মাধ্যমে যদি সৎযোগ্য জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসার সুযোগ পায়। দ্বিকক্ষ আইনসভার 3 মডেল জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন করে সদস্য নিয়ে গঠন করা
করা হয় উচ্চকক্ষ। যুক্তরাজ্যের বেলায় উচ্চকক্ষ গঠন হয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে, আর প্রতিবেশী ভারতের উচ্চকক্ষের সদস্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত। প্রশ্ন হচ্ছে, কোন মডেল বেশি উপযোগী হতে পারে বাংলাদেশের জন্য? বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা প্রতিফলন ঘটাতে হবে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটাও যাতে তাতে প্রতিফলিত হয়। কক্ষের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব তৈরি করা যায় কিনা, যেটা আপনি যে 3টা মডেল বললেন কোথায় কিন্তু সেটা নেই, ফলে এটাও একটা বিবেচনা বিষয়। ফলে ওই অর্থে আমাদের সামনে 4টা মডেল আছে, আমরা সবগুলি বিবেচনা করে দেখছি। তার কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে। সাংবাদিকরা হতে পারে, তারপরে নারীরা হতে পারে, তারপরে আমাদের ধর্মীয় জাতিগত এই যে যারা সংখ্যালঘু নাগরিক সমাজের প্রতিনিধি, সমাজের শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন পেশার লোকরা হতে পারে। বদিউল আলম মজুমদার মনে করেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে পদ্ধতি বদল করেও লাভ হবে না। ব্যক্তির কল্যাণ, গোষ্ঠীর কল্যাণ, এই জন্য যদি রাজনীতি পরিচালিত হয় তাহলে কোনো কিছুই হবে না। এবং আমাদের যে মনোনয়ন বাণিজ্য, এত রাজনীতিটা একটা বাণিজ্য হয়ে গিয়েছে, ব্যবসা। তো এর পরিবর্তে যদি জনগণের কল্যাণে আমি রাজনীতি করছি, এটা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সবই পণ্ডশ্রম হবে। পদ্ধতি যেটাই হোক, নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ, জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য। এটা ঠিক যে আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি। সকালে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। এ সময় প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এবং চেয়ারম্যানের উপদেষ্টা আজহারুল ইসলাম শামীম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। আমরা দেখব নির্বাচনের পরিবেশে একটা সমতা হয় কিনা। যদি নির্বাচনের পরিবেশে সমতা হয়, সকল দল নির্বাচনে অংশগ্রহণ সুযোগ পায়, ইনক্লুসিভ নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ হয়, তখনই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানায়, সোমবার রাতে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় শাহ আলম। এলাকাবাসীকে ভয় দেখাতে সে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে শাহ আলম। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তার কাছ থেকে পিস্তল ও গুলি জব্দ করা হয়। গত ২২ ডিসেম্বর রাতে পাঁচদোনা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রদল কর্মী হুমায়ুন। খুনের অভিযোগ ওঠে শাহ আলমের বিরুদ্ধে। তার নামে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আবারও ইয়েমেনে অভিযান চালালো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাজধানীর সানায় কয়েক দফায় বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় এই হামলা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিন ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর এবং জেরুজালেমে হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুতি বিদ্রোহীরা। জবাবে তেল আবিবের পরম মিত্র ওয়াশিংটনের এই হামলা। মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করল দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। এই সংক্রান্ত একটি আইনের অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া। মঙ্গলবার আইনটি সরকারি গ্যাজেটভুক্ত হয়। চলতি মাসের শুরুতে মৃত্যুদণ্ড বাতিলে ভোটাভুটি হয় পার্লামেন্টে। সেখানে পাশ হওয়ার পরই অনুমোদন দিলেন প্রেসিডেন্ট। তবে দেশে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান বহাল রাখা হয়েছে আইনে। বহুদিন ধরে মৃত্যুদণ্ড বিলোপে আন্দোলন চলমান জিম্বাবুয়েতে।